এমনকি এই সংখ্যাটা বিগত কয়েক বছরের তুলনাতেও অনেক ক্ষেত্রে বেশি। তাহলে এই যে অ্যালার্মিং রেটে বাড়ছে, সেই জন্য কি আমরা প্রশ্ন করতে পারছি? স্বরাষ্ট্র উপদেষ্টাকে কি প্রশ্ন করা গেছে ধর্ষণ রেটটা কেন বাড়লো, খুনের সংখ্যাটা কেন বাড়লো বিগত বছরের এই সময়ের চেয়ে? কিন্তু এই প্রশ্নগুলা করাটাকে অনেকে ক্রাইমের লেভেলে নিয়ে যাওয়া হচ্ছে। আবার বড় পর্দায় অনেককেই দোষ দেওয়া যায়, সাংবাদিক মানেই প্রচন্ড খারাপ, কিন্তু একই সাথে কয়েকজন সাংবাদিক তো প্রচন্ড ভালো ভূমিকাও রেখেছে। কিন্তু এইটা করতে গিয়ে অনেকে না অনেক মানুষের দোষ দেয়, ওইটা সংস্কার হয় নাই, ওইটা সংস্কার হয় নাই। কেন জুলাই গণ অভ্যুত্থানকে বিক্রি করে যারা ওই পদগুলোতে বসে গেছে, এমন উপদেষ্টার দায়িত্বপ্রাপ্ত যেসব উপদেষ্টা আছেন, সেই জায়গায় কি আমাদের বিপ্লবী ভাইয়েরা নাই? তাদের মন্ত্রণালয়গুলোতে কি সংস্কার হয়েছে সম্ভবত আমাদের এটাও দেখা উচিত। আমরা অমককে প্রশ্ন করব, তমককে প্রশ্ন করব, তাদের মন্ত্রণালয়গুলোর কি অবস্থা, সেই প্রশ্নগুলো আমাদের করাটা অবশ্যই উচিত ছিল। সো সরকারের দেখেন আমরা মুখে মুখে অনেক কথা বলতে পারি, আরেকটা কথা হলো আমরা অনেক বেশি থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কের ভিতরে ঢুকে যাচ্ছি। প্রত্যেকটা জায়গায় এইটা কেন হইল না, ওইটা করা উচিত, সংবিধান এইটা ওইটা। মূল জায়গাটা হলো মানুষকে কিভাবে ডিল করা হচ্ছে এবং মানুষ কিভাবে ফ্রেমওয়ার্কগুলোর সাথে অ্যাকাস্টম হচ্ছে। দেখবেন এই জায়গাগুলোতে কাজ করা হয় নাই জন্যই আমি কিছুদিন আগে একটা টক শোতে বলেছিলাম 11 মাস পরে গিয়ে এই ইন্টারিম গভর্নমেন্ট প্রথমবারের মতো ফিল করছে বিগত 3টা ইলেকশন যারা রিগিং করেছে তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করতে হবে। আপনারা প্রত্যেকেই সার্চ চালিয়ে দেখতে পারবেন, এইটা জাস্ট কয়েকদিন আগের ঘটনা। কিন্তু গত বছরের আগস্ট মাসে ক্ষমতায় আসার পরে 11 মাসের ভেতরে তাদের একবারও মনে হয় নাই 2024 সালের অর্ধেকের বেশি আসলে বিনা ভোটের ইলেকশন, 2018 সালের মধ্যরাতের ইলেকশন, 2024 সালের 7 জানুয়ারির ডামি ইলেকশন যারা করেছিল তাদের তদন্ত হওয়াটা উচিত। তারা এটা মনে করে নাই। অনেক প্রেসার খাওয়ার পরে তারপর তাদের মনে হচ্ছে ঠিক আছে এবার তদন্ত করি। কেন এইটা প্রথম 1 মাসের ভেতরেই করা উচিত ছিল না? এই যে সরকারের অ্যাকাউন্টেবিলিটি বারবার করে ভুলে যাচ্ছে, আমরা এটা অনেক সময় ভুলে যাই। এবং তারপরে সবচেয়ে যেটা আক্ষেপের ব্যাপার আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়, আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে গণ অভ্যুত্থানে ছিলাম, এটা যেমন সত্য। গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে সেই ঐক্যটা নানা জায়গায় বিপন্ন হতে যাচ্ছে, অনেক জায়গায় হয়েও গেছে। কিন্তু আমি এতটাও নৈরাশ্যবাদী না যে এই জায়গাটা আবার রেস্টোর করা সম্ভব না। আমি বিশ্বাস করি প্রত্যেকের ভেতরে সহনশীলতা যদি থাকে সেই জায়গাটা আবার এক করাটা সম্ভব। যখন দেশের ভেতরে এই বারবার করে নিজেদের ভেতরে মারামারিটা চলছে, আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি খুশি হচ্ছে বাংলাদেশের ইতিহাসে লক্ষণ সেনের পরে দ্বিতীয় যে ব্যক্তিটা পালিয়ে দিল্লিতে চলে গেছে, দিল্লিতে বসে থাকা পৃথিবীর বুকে সবচেয়ে হেইনাস একটা এলিমেন্ট শেখ হাসিনা, উনি বসে সবচেয়ে খুশি হচ্ছে। ওনার মনে হচ্ছে যে এই তো যারা আমাকে একসাথে মিলে হটাইলো তারা নিজেদের ভেতরে মারামারিটা করছে। আমাদের সামনের দিনের বাংলাদেশের থ্রেট শুধু ইন্টারনাল থ্রেট না, এক্সটার্নাল থ্রেটটাও আছে, এই ব্যাপারটা আমরা ভুলে যাই। এই জায়গায় XYZ যেই সরকারে থাক, আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, দুর্বল সরকার যদি বাংলাদেশে থাকে সেটার সবচেয়ে বেনিফিশিয়ারি হবে আমাদের বর্ডারের চারপাশে যারা নামে বন্ধু কাজে বন্ধু না এমন রাষ্ট্রগুলো। একটা হিসাব মিলিয়ে রাখাটা জরুরি। আমরা মাঝে মাঝে মনে করি এক্সটার্নাল দেশগুলোর থেকে আমরা বোধহয় যে তাদের থাবা থেকে বের হতে পেরেছি। আমাদের তাহলে এই হিসাবও নিতে হবে বিগত 11 মাসে বর্ডার কিলিং কমেছে নাকি বেড়েছে। আমরা দেখবেন এই হিসাবটা নিতে ভুলে গেছি। অনেক চুক্তিগুলো ছিল, অনেকেই বলেছিল সামনে নিয়ে আসা হবে, সেই চুক্তিগুলো কি সবকিছু সামনে আনা হয়েছে? দেখবেন অনেক কিছুর অনেক উত্তর এখনো মেলে নাই, কিন্তু তাদেরকে কি অ্যাকাউন্টেবল করা গেছে? আমরা বিভিন্ন মানুষকে বিভিন্ন ট্যাগ দিয়ে যাচ্ছি। এমন অনেক অবস্থা দেখা যাচ্ছে যে মনে হয় সংস্কারের ব্যাপারটা হলো এমন কিছু ব্যাপার যে কাগজ কলমে এড়ালেই সব কাজ হয়ে যাবে। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে সামনের 10 থেকে 15টা বছর আমাদের জাতীয় ঐক্যটা জরুরি, শুধুমাত্র দেশের জন্যই না, আমাদের দেশের এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস যাতে না হয় সেটার জন্য আমাদের দেশে একটা স্টেবল গভর্নমেন্ট দরকার এবং স্টেবল ইকোনমিটা দরকার। তৃতীয় বিশ্বের একটা দেশে সরকার চলে, মানুষের পার্সপেক্টিভ চলে ইকোনমি দিয়ে। ইকোনমি যদি ঠিক মতো আমরা ডেভেলপ করতে না পারি তাহলে দেখা যাবে যে অনেক সংস্কারের আলাপ আজকে যেটা আছে কালকেই মানুষ মনে করবে ভিক্ষা চাই না মার কুত্তা খেলা। এই যে এই কথাগুলো যে আছে এগুলো দেখা যাবে যে সামনে চলে আসবে। আমার কাছে মনে হয় যে আমরা অনেক বেশি সহনশীল হতে পারি। আমাদের সহযোদ্ধা যারা ছিল এক একজনের এক একটা মত থাকবে, বিভিন্ন আদর্শগত পার্থক্য থাকবে, কিন্তু দিন শেষে আমরা যাতে একসাথে বসতে পারি এই দেশের ভালোর জন্য, এই প্রত্যাশাটা যদি আমরা রাখতে পারি আমাদের কাছে মনে হয় যে একটা ভালো বাংলাদেশ আমরা পাবো। আর সবশেষে প্রাইভেট ইউনিভার্সিটির যারা ভাইরা আছেন তাদের প্রতি একটা অনুরোধ, সবার রাজনীতি সচেতন হওয়াটা জরুরি।
রাজনীতি সচেতন না হলে দেখবেন বিরাজনীতিকরণের দিকে মানুষ এগিয়ে যায়। রাজনৈতিক সংকট মোকাবেলার একমাত্র রাস্তা রাজনৈতিক আলোচনায়। অনেকে মনে করে যে রাজনীতি ব্যাপারটাই খারাপ, এই জন্য দেখবেন আবার একবার ১/১১ ওই কনসেপ্টের মতো বিরাজনীতিকরণের ভূত অনেক জায়গায় চেপে যাচ্ছে। খারাপ রাজনীতির বিকল্প কি? বিরাজনীতিকরণ না, খারাপ রাজনীতির বিকল্প হলো ভালো রাজনীতি। আমাদের ভালো রাজনীতির দিকে ধাবিত হতে হবে, এবং রাজনীতি মানে শুধু মিটিং মিছিল স্লোগান না। প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে সব সময় কর্নার করে রাখা হয়। আমার কথা, বিভিন্ন জায়গায় আপনারা পলিটিক্সে আপনাদের আগ্রহটা থাকা জরুরি। যেমন এই চমৎকার উদ্যোগ এইতে শুরু হয়ে গেছে, তার রিফ্লেকশন এইটাই।